তিনটা থাপ্পড়ে গালের মাড়ি সহ নড়ে উঠল মায়ার। ব্যথা কাতরে উঠে সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ কেঁদে উঠল হু হু শব্দে। কে বা কারা মায়াকে এমন নির্দয় ভাবে মারল তাও জানে না মায়া। লোকটার পরপর থাপ্পড়ের মায়া ঠিকঠাক দেখার সুযোগটাই পায়নি মানুষটাকে। তবে যেটা মায়ার কানে এসেছে সেটা হলো কারো রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দ। ক্রন্দনরত মায়া হাতে দুগাল চেপে ধরেই হিচকি তুলে কাঁদতে কাঁদতে ভেজা দৃষ্টি তুলে তাকাতে চাইল সামনের মানুষটার দিকে। তাকালো, কিন্তু তৎক্ষণাৎ মায়ার সেই ভেজা দৃষ্টিতে ভিড়ল পরিচিত হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখেই মায়া কান্নাটা আরো বাড়ল ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত হয়ে আসতেই হৃদ দক্ষ হাত চালান করল মায়ার বাহু টেনে কাছে টানায়। মুহূর্তে মাঝেই মায়ার বাহু হেঁচকা টানে মুখোমুখি করে, দাঁতে দাঁত পিষল হৃদ। তপ্ত গলায় শুধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা, কন্টিনিউসলি এত মিথ্যা আসে কোত্থেকে তোর? জবান খুললেই মিথ্যা বলিস? এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হুঁসো না? নাকি শরীরের রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব? হৃদের কথায় ঘোর অপমান বোধ করল মায়া। প্রথম মতো সে কিছুই করেনি, আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলা থাপ্পড় খেলছে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকালবেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসলো। রিকশা থেকে নেমে মালপত্র নিয়ে জুইও মায়ার মামা বাসার ভিতরে গেল। এখন মায়া তাদের পিছনে বাসায় ভিতরে যেত, কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথায় থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারল তাও জানে না মায়া। আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে। মায়া যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি, তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে তাও মনে পড়ছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল, মোচড়ামুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্য জোর গলায় বলল, ছাড়ুন আমাকে অসভ্য নেতা, আমি যত খুশি তত মিথ্যা বলল তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কে আমাকে মারার? নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন আর আমরা কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার? আমি আবার চলে যা? মায়া আতঙ্কের ন্যায় উহুম উহুম শব্দ করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই। ছটফট করার ন্যায় দুহাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে। কিন্তু মায়ার ছটফটে হৃদের হাত আরো শক্ত হয়ে আসলো মায়ার গালের মাড়ি চেপে ধরায়। মায়া গঙ্গাল ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরো তেতে উঠল। রাগে রি রি করে শুধালো, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নাই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসবো। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই? কোন দেশে শুনি? তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেখায় দিব না। পরকালেও আমার দাবি থাকবে প্রথমে। তোর তো সব পথই বন্ধ। ছটফট করার ন্যায় মায়া হঠাৎই হৃদের হাতে কামড়ে ধরলে হৃদা শব্দে তৎক্ষণাৎ হাত ঝাড়া দিয়ে মায়া গাল ছেড়ে দিতে মায়া চেতন গলায় শুধালো, আমি মরলেও যখন রেখায় পাবো না তখন আপনি মরে যান আর আমাকে রেখায় দেন। তারপরও রেখান দেন। আমি আর পারছি না। আল্লাহ ওয়াস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ। মায়ার কথায় হৃদ পুনরায় মায়ার বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকেই চাইতি আমি যেন মরে যায়। সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলিস। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরতাম যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আরেকটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়ে বলছি, আমার সাথে তোত্তারামি করবি তো সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না। পালানোর চেষ্টা তো মোটেও করবি না, কারণ লাভ নেই। তোর 14 গোষ্ঠীর জন্ম কুণ্ডলী পর্যন্ত আছে আমার কাছে, তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই কেমন মাথা উপর দিয়ে গেল মায়ার। সবকিছু ধোঁয়াশার ন্যায় ঠেকল।
মায়ার যতটুকু মাথায় আটল সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না, ক্ষমতা দাপটে এমনি চড়িয়ে বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমানিত করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতামি আপনার আমার সাথে? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না, বরং হৃদ আগের ন্যায় কটমট করে শুধালো, তোর সাথে আমার সারা জীবনের শত্রুতামি, চিরশত্রু হুস তুই আমার। হইছে এবার, যা বাসায়। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হনহন করে উল্টো পায়ে হেঁটে গাড়ি দিকে চলে যায়। ঠিক যেই ভেজে এসেছিল একই ভেজে আবারও গিয়ে বসলো গাড়ির পিছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পিছনে বসতে দেখে লাফ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল স্টিয়ারিং চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগ মায়ার প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ। হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করলো, তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া, তখন আজকে দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পিছন পিছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি, বরং আধখোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানতো আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পিছন পিছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদ থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে রাতে, তাই এখন আর পাকামো করে হৃদের পিছন পিছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করলো। ড্রাইভিং স্টিয়ারিং গোড়াতে গোড়াতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পিছনে বসা হৃদকে। হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখে উপর হাত ভাঁজ করে রেখে শোয়া। সারা রাত জার্নি করে ক্লান্ত বোঝাই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টা রাস্তা 8 ঘন্টা গাড়ি চালিয়ে দ্রুত পৌঁছিয়েছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ার খোঁজে, কিন্তু পথিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়া বর্তমান অবস্থা সম্পর্কে। মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপর হৃদও গাড়ি স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছায়। সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিজ গাড়িটি। চমকিত আরাফ খান কপাল কুঁচকে হাতে ঘড়িটা দেখতে চাইল কয়টা বাজে, কিন্তু খালি হাত দেখে উনার মনে পড়ল ঘড়ি এখনো পরা হয়নি হাতে। রাতে খুলে রেখেছি আর ফরজের নামাজ পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্রই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসল উনি। গায়ে সাদা পাঞ্জাবি, সাথে সাথে এখনো মাথায় টুপি রয়েছে। উনি বিষণ্ণে এক ফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল, বুঝতে পারল এখনো সূর্য ওঠেনি। এত ভোর সকাল সকাল হৃদের গাড়িটাও খান বাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাজে, সেই ছেলে আপসী আজ এত সকালে দাদার বাড়ির চৌকাঠ মারল। বিষণ্ণে আরাফ খান পাশের মালিকে প্রশ্ন করে বলল, এই আব্দুল, বাজে কয়টারে বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের, না বড় স্যার, জানি না তো। আরাফ খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখল হৃদ খালি পায়ে গাড়ি পিছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তে বিষণ্ণে হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করা চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো হৃদের পায়ে দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথায় থেকে আসলো তাও বুঝতে পারছে না উনি। আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে তাও সুযোগ পাচ্ছে না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভিতরের দিকে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাত ছেড়ে হৃদকে আটকাতে চাইল ডেকে, কিন্তু হৃদ থামল না। শুনেও না শোনার মতো করে হনহনে চলে যাচ্ছে বাড়ির ভিতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার।
হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল, এই হৃদ, কই যাচ্ছিস? এদিকে আয়, আমার তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পায়ে কোত্থেকে উদয় হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছেকে খেয়ে বাঁকা হয়ে আছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর দাদির কাছে বলে দিব তোর ছেকা খাওয়া কথা মনে রাখিস। হৃদ আরাফ খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভিতরে। সে জানে আরাফ খানের ডাকে সাড়া দিলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে। আসিফ গাড়ি পার্ক করে হৃদের পিছন পিছনই যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকল। আসিফ আরাফ খানের ডাকে আমতা আমতা করল, ইতস্তত বোধ করল কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক স্বরে বলল, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। ডাকছি না আমি, আয় বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে তাকে এখন আরাফ খান নিজের কথায় ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে এক ছুট বোকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা, হৃদ ভাই আস্ত রাখবে না ওকে। আজ তো শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে হৃদ ভাই সোজা গুলি করে উপরে টিকিট ধরিয়ে দিবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতিতে পড়ে, কিন্তু মুখে প্রকাশ করল না, বরং আরাফ খানের সামনে এসেই বোকার মতন হাসল। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরো ঘাড় হলো। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতন হাসছিস কেন? আমি কি তোরে কমেডি দেখাইতে ডাকছি? হ্যাঁ? আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বুঝালো। আরাফ খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালাও মারছ তো? আসিফ তাড়াহুড়ো বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই তাই তো? শিওর তুই? জি দাদা ভাই। গুড। এবার তলাবিহীন জবানে সুন্দর করে ফটাফট বলতো দেখি, তোরা দুই বলদ এত সকালে কোত্থেকে এসেছিস? যেটার ভয় ছিল সেটাই হলো। আরাফ খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানতো, এজন্য তো সে আসতে চায়নি। হৃদের পিছন পিছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরাফ খানে ঈগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আসিফ কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতন হেসে বলল, কোথাও থেকে আসিনি দাদি ভাই, এমনই এমনই আর কি। এমনই এমনই কি? আকাশ থেকে পড়েছিস মাটিতে? আমতা আমতা করে বলল আসিফ। না আসলে দাদি ভাই আমরা। আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরাফ খান বলল, আমরা আমরা কি? নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা। হৃদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তোদের সাথের গুরু বডিগার্ড গুলা কই? আনিসনি সাথে? আরাফ খানের কথা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ সত্যি লুকাতে পেরে। আরাফ খানের কথার রেশ টেনে বলল, আমাদের বডিগার্ড গুলো সবাই রাস্তায় আছে দাদা ভাই, ঘন্টা দুয়েকের ভিতরে চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এজন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন? কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতা হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যে রাত ছিল বলে নতুন জুতা আর নেওয়ার হয়নি। আমার কাছে আলু বেচো তো। হৃদকে জীবনে নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই। তাহলে হৃদের জুতা ছিঁড়ব কিভাবে? সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলেছিস বলতে পারিস না? আরাফ খানের কথা হাসালো আসিফ। মাথা চুলকিয়ে বলল, এত জুতা জুতা করছেন কেন দাদা ভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোরে পিঠাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর। হৃদের থাপ্পড় খেয়ে বাসায় ফিরে কান্নাকাটিতে হুলস্থুল পাকিয়ে রেখেছে মায়া। চট্টগ্রামে থাকবে না মানে থাকবেই না। যে করেই হোক মায়া আজই ফিরতে চায় আশুগঞ্জ, এখানে আর নয়। মায়া হঠাৎ জেদের কান্নাকাটিতে অতিষ্ঠ মায়ার মামা সেলিম সাহেব ও তার মা ফুলবানু। জুয়ু খানিকটা বিরক্তির সহিত দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। ভিডিও কলে আছে আরিফ। মায়াকে বারবার এটা সেটা বলে বুঝাতে চাচ্ছে, কিন্তু জেদ্দি মায়া সেই সব শুনতে নারাজ।
রাতের ট্রেনে চট্টগ্রামে আসতে না আসতেই সকালের ট্রেনে আবার চলে যাওয়ার জেদ ধরার কারণটাও ঠিকঠাক করে কাউকে বলছে না মায়া। আর না হৃদের কিছুক্ষণ আগের থাপ্পড় দেওয়া বিষয়টা কাউকে জানাচ্ছে। শুধু কান্নাকাটি করে বারবার বলছে সে চট্টগ্রামে থাকবে না। বাড়ির সবার জন্য মন পড়ছে, সেজন্য বাসায় ফিরে যেতে চায় মায়া। মায়ার এমন যুক্তিহীন কারণটা কারো কাছে প্রযোজ্য নয় বলেই উপস্থিত সবাই বিরক্ত মায়ার উপর। কিন্তু অসহায় মায়া কান্নার কারণে ঠিকঠাক কথাও বলতে পারছে না, শুধু হিচকি তুলে কেঁদে কেঁদে বারবার বলছে সে এই চট্টগ্রামে থাকবে না, এখানে পড়াশোনাও করবে না, বাসায় চলে যেতে চায়। মায়ার হুলস্থুল কান্নাকাটির মাত্রা প্রহর হতেই জুই এক প্রকার বাধ্য হয়ে আরিফকে কল দেয়। আরিফ তখন থেকে মায়াকে বুঝাচ্ছিল শান্ত হতে। মায়া শুনতে চায় না বলে এজন্য বেশ কয়েকবার ধমকালো, কিন্তু তাতে মায়ার কান্না আরো বেড়ে গেল। এতে বিপাকে পড়ে গেল সবাই। আরিফ নিজেকে শান্ত করে জুইকে বলল মায়ার হাতে ফোনটা দিতে। জুইও তাই করল। এক প্রকার জোর করে মায়ার হাতে ফোনটা গুজে দিল। মায়া কাঁদতে কাঁদতে ফোন কোলে নিয়েই বসে থাকলো, তবু হাতে নিল না। আর না ফোনের দিকে তাকিয়ে আরিফের কথা শুনতে চাইল। আসিফ মায়ার কান্নাকাটিতে হতাশার ভারী নিঃশ্বাস ফেলে মায়াকে বোঝানোর উদ্দেশ্য ফের বলল, এই মুহূর্তে পরিবারের সবার মনে অবস্থা ভালো নেই, মুক্তা বিয়ে পিছিয়ে যাওয়াতে সবাই টেনশনে আছে। তাই এখন যদি মায়া পড়বে না বলে জেদ করে বাসায় ফিরে যেতে চায় তাহলে মায়ার বাবা মা আরো টেনশনে পড়ে যাবে। তখন দেখা যাবে টেনশনে টেনশনে মায়ার বাবা যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি মায়ার কষ্ট লাগবে না? আরিফের বুঝদার কথাগুলো মায়ার মনে ধরতেই মায়ার কান্নাকাটি খানিকটা কমে আসলো। কোল থেকে ফোনটা হাত তুলে মুখ বরাবর ধরল, ধীরে মাথা নাড়িয়ে বুঝালো মায়ার ভীষণ কষ্ট লাগবে। আসিফ হালকা হেসে মায়াকে ফের বুঝিয়ে বলল, আরিফ চট্টগ্রামে কয়েকদিনের মধ্যে ফিরে আসবে। তখন মায়ার ট্রান্সফারের বিষয়ে কথা বলবে কলেজে। এখন কান্নাকাটি না করতে। মায়া কান্না কমে আসলে উত্তর করল, সত্যি তো? ট্রান্সফার করাবে আমাকে, পরে মন বদল করবে না তো? আরিফ হেসে উঠে মায়াকে আশ্বস্ত করে বলল, সত্যি আমার মন বদল হবে না। আগে ভাইকে চট্টগ্রামে আসতে দে, তারপর ট্রান্সফার করাবো। ততদিন লক্ষ্মী মেয়ের মতো থাকবি, নানুকে জ্বালাবি না কেমন? মায়ার কান্না সম্পূর্ণ থেমে গিয়ে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা আচ্ছা ভাই, রাখছি। তোরা ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। কান্নাকাটি করে চোখে মুখের কি অবস্থা করেছিস তুই? মুখের মাস্কটা পর্যন্ত খুলিসনি। যা আগে গিয়ে ফ্রেশ হ, আজকে কলেজে যাওয়ার দরকার নেই। সারা রাত জার্নি করেছি, খেয়ে দে, একটু ঘুমাবি কেমন? আচ্ছা আচ্ছা, নানুকে ফোনটা দে। হাত বাড়িয়ে ফোনটা ফুলবাবু হাতে দিতে দিতে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো মায়া। তিনি ফোনটা হাতে নিয়ে আরিফের সঙ্গে কথা বলতে বলতে ছুটল রান্নাঘরের দিকে, আপাতত সবার জন্য চা করতে। সেলিম সাহেব সোফায় বসা ছিল। মায়ার কান্না থেমে যেতে দেখে মায়ের কাছে চা চাইল। মায়া ড্রয়িং রুমে থেকে উঠে নিজেদের রুমের দিকে যেতেই মায়ার পিছন পিছন জুইও গেল। মায়া রুমে ঢুকে মাথার হিজাব আর মাস্ক খুলতেই জুইয়ের চোখে দৃশ্যমান হলো হৃদের থাপ্পড় দেওয়া লাল দুটো গাল, যেখানে স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ বসে গিয়ে ফুলে আছে খানিকটা। মায়ার গালে অবস্থা দেখেই আতঙ্কের ন্যায় মৃদু চিৎকার করে উঠল জুই। তৎক্ষণাৎ এগিয়ে গিয়ে মায়ার মুখোমুখি দাঁড়িয়ে মায়ার গাল দেখে অস্থিরতায় প্রশ্ন করতে লাগলো একটার পর একটা। মায়ার গাল দেখে জুই চট করে বুঝে ফেলল কেউ মায়াকে নির্দয়ভাবে মেরেছে। কে বা কারা মায়াকে এমনভাবে মারল জানতে চাইলে প্রথমে মায়া বলতে চায়নি হৃদের নামটা, কিন্তু জুইয়ের ব্ল্যাকমেইল করে আরিফের ভয় দেখাতেই গোড়গোড় করে সবটা বলে দিল মায়া। বিনা কারণে হৃদের মায়াকে আঘাত করাটাও পছন্দ হলো না জুইয়ের। সেজন্য জুই বেশ অনেকটা চেতে গেল হৃদের উপর। রাগের মাথায় ছুট এটা সেটা বলে হৃদকে গালমন্দও করল। কখনো হৃদের মুখোমুখি হলে অবশ্যই জানতে চাইবে কেন মায়াকে এমন ভাবে মারল সেটা। সেদিনকার মতন জুই বা মায়া কেউ আর কলেজে যায়নি। সারা রাত জার্নি করার পর সারাদিন ঘুমিয়ে কাটালো দুই বোন। সেলিম সাহেব সকালে নাস্তা করেই চলে গিয়েছিল, কিন্তু মায়া নিজের গাল ওড়নার আঁচলে লুকিয়ে রাখলো সারাটা দিন, যার দারুণ কারো চোখে পড়ল না হৃদের থাপ্পড়ের বিষয়টি। আর না মায়া কাউকে জানালো হৃদ ওকে মেরেছে সেটা।
জানাশোনার মধ্যে শুধুমাত্র জুঁইই জানতো ব্যাপারটা। তবে সেদিনকার মতন মায়া আর হৃদ দুজনের কারো সঙ্গেই দেখা হলো না একে অপরের। কিন্তু ভাগ্য ফেরে মায়া না চাইতেও হৃদের দেখা পেয়ে গেল পরদিন, তাও কলেজের রাস্তায়। ভয়ার্ত মায়া হৃদের ছায়াও মারাতে চায়নি বলে পালিয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু হৃদের ঈগলের চোখে যেন তৎক্ষণাৎ ধরা পড়ে গেল সে। এক মুহূর্তের জন্য মায়ার মনে হলো হৃদ যেন মায়ার অপেক্ষায় রাস্তায় বসেছিল আয়োজন করে। সকাল সকাল 8:15। তীব্র অনীহা নিয়েই রিকশায় চড়ে বসল মায়া। কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু জুঁইয়ের জোড়াজুড়িতে যেতে হচ্ছে, নয়তো সে কখনোই একা একা কলেজে যাওয়ার মেয়ে না। জুঁই অসুস্থ, কোমরে ভীষণ ব্যথা, তাই আজ সে যাবে না সাদা ড্রেস পরে। মায়াও চেয়েছিল জুঁইয়ের সাথে সাথে না যেতে, কিন্তু পারল না। বিগত কয়েক দিনের বন্ধের জন্য কলেজের অনেক পড়া জমে আছে, তাই এক প্রকার বাধ্য হয়েই মায়াকে কলেজে যেতে হচ্ছে। বাসা থেকে কলেজের রাস্তা পায়ে হেঁটে গেলে 15 মিনিট, আর রিকশার করে গেলে 5-7 মিনিটের মতন লাগবে। মন খারাপের উদাসীন মায়া কোলের উপর বইপত্রে ব্যাগটা চেপে ধরে বসে থাকলো থমেরে। রিকশা চলল আপন গতিতে। চেনা পথ, চেনা অলিগলি, কোনো কিছুই অজানা নয়। মূলত কয়েকদিনের বন্ধে পড়াশোনা প্রতি অমনোযোগী ছাত্রী মতন আশপাশটা চোখ বুলাচ্ছিল উদাসীনতায়। দেখতে দেখতে হঠাৎই চমকে উঠার ন্যায় আতঙ্কে দ্রুত রিকশা হুড় তুলল। মুখে মাস্ক ঠিক করে তৎক্ষণাৎ রিকশা পিছনে মাথাটা এলিয়ে লুকিয়ে পড়ল, চোখ হিচে বন্ধ করে কারো ভয়। আর মনে মনে আল্লাহ নাম জপতে জপতে দোয়া করতে লাগলো যাতে সেই মানুষটার সম্মুখে ধরা না পড়ে যায়। উত্তেজিত মায়ার মনের দোয়া একটা সময় মন থেকে মুখের বুলি হয়ে আওড়াতে লাগলো মৃদু স্বরে। মায়ার চলন্ত রিকশা হঠাৎ থেমে যেতেই ধ্যান ভাঙে ওর। উত্তেজনায় মায়া মনে করল হয়তো ও কলেজ গেইটে পৌঁছে গেছে, তাই আশেপাশে চেক না করেই আতঙ্কের ন্যায় লাফিয়ে রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে তৎক্ষণাৎ ছুটল সামনে। দ্রুত পা চালিয়ে পরপর কয়েক কদম হাঁটা মধ্যেই আকস্মিক মায়ার কাঁধের ব্যাগটা পিছন থেকে কেউ টেনে ধরতেই আটকে যায় মায়া। কেউ হেয়ালি গলায় সুর তুলে বলে, কি ম্যাডাম, এত তাড়া কিসের, কই যান? আমাদেরকেও একটু সময় দিয়ে যান। পরিচিত কণ্ঠে কানে আসতেই মায়া ভয়ার্ত হয়। চোখ মুখ হিচে বন্ধ করে নেয়। নত মস্তিষ্কের পিছনে ফিরেই মৃদু গলায় আওড়ায়, ছাড়ুন, আমি কলেজে যাব। মায়ার কথায় খানিকটা কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ গলায় বলে, ছাড়ুন মানে? এখনো তো ধরাধরিই করলাম না, ছাড়বো কেন? হৃদের কথায় নাক ছিটকালো মায়া। ঠিকই বাজে আপনি, ব্যাগ ছাড়ুন আমার, যাব আমি। মায়ার কথায় হৃদের হাতটা আরো শক্ত হয়ে আসে মায়ার ব্যাগে। হৃদ মায়ার ব্যাগ টেনে নিজের মুখোমুখি দাঁড় করাতে করাতে বলল, অবশ্যই ছাড়বো ম্যাডাম, তার আগে আপনার সাথে আমার হিসাব নিকাশ শেষ করি, তারপর। শুনলাম আপনি নাকি আমাকে অমান্য করে চলেন, আমার পিছনে বাজে কথা বলেন। ঘটনাটা কি সত্যি? হৃদের পরপর আচরণের মায়ার ভয় সাথে সাথে রাগও হচ্ছে ভীষণ। কেন হৃদ বারবার মায়ার পিছনেই লাগতে আসে সেটা আজও বুঝতে পারেনি মায়া। কিসের এত শত্রুতামি হৃদের সাথে মায়ার তাও জানে না। তাই রাগান্বিত মায়া খানিকটা তেজ দেখিয়ে হৃদকে শুধালো, বেশ করেছি, বলেছি, দরকার পড়লে আরো বলবো। আপনি আসলেই একটা বাজে মানুষ, ব্যাগ ছাড়ুন। মায়ার তেজ দেখানোটা হৃদের বরাবরই পছন্দ না, তাই হৃদ রাগে কটমট করে মায়ার ব্যাগ ছেড়ে তৎক্ষণাৎ মায়ার দুহাত বাঁধে হৃদের এক হাতে মধ্যে আসিফকে ডেকে বলল, আসিফ, আমার বন্দুকটা দে তো। দেশদ্রোহী বাঁচিয়ে লাভ নেই। আমার এলাকায় থেকে আমার নামই বদনাম করার বিষয়টা হজম হচ্ছে না। সব রাজাকার বংশ আজই মেরে সাফ করে ফেলবো। আমাকে বাজে বলা আজই বের করছি। দে বন্দুক, দে আমার। হৃদের কথায় তৎক্ষণাৎ জি ভাই উত্তর করে ছুটল আসিফ। চোখের পলকে গাড়ি ডেস্কে থেকে বন্দুক নিয়ে হাজির হলো হৃদের সামনে। মায়া আসিফকে হৃদের হাতে বন্দুক তুলে দিতে দেখে ঝড়ো ঝড়ো করে কেঁদে উঠল তখনই। আসিফ চমকে উঠে মায়ার দিকে তাকালেও হৃদ বিরক্তি চোখে আশেপাশে তাকায়। সকাল হওয়ায় আশেপাশে মানুষজন বেশ আছে। মায়া এমন মরার কান্নায় রাস্তায় সিন ক্রিয়েট হতে পারে বলে হৃদ তৎক্ষণাৎ ধমক লাগায় মায়ার উদ্দেশ্য। এই মেয়ে, চুপ চুপ চুপ। মরার কান্না করছো কেন? আমি কিছু করছি? হ্যাঁ, চোখে এত পানি আসে কোত্থেকে?
চুপ করো, নয়তো এই বন্দুকের সব কয়টা গুলি তোমার পেটে চালান করবো এক্ষুনি। চুপ। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকাতে চায়, কিন্তু চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে হৃদের হাতের বন্দুকের ভয়। এই প্রথম কারো হাতে বাস্তবিক বন্দুক দেখল মায়া, তাও ওকেই মারতে। সাংঘাতিক না বিষয়টা? অবশ্যই সাংঘাতিক। হৃদ মায়ার দু হাত আড়াআড়ি অবস্থায় নিজের এক হাতে আটকে অপর হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে। নত মস্তিষ্কের মায়া নিশ্চুপ কাঁদতে লাগলো। যাও একটু সাহসী হয়ে উঠেছিল মায়া হৃদের সব কথার উত্তর করবে ভেবে। সেই সবটুকু সাহস ফুস হয়ে যায় মুহূর্তেই হৃদের হাতে বন্দুক দেখে। হৃদ মায়াকে নিশ্চুপ কাঁদতে দেখে খানিকটা মায়া হলো। গলার রাগ কমিয়ে শাসন করে বলল, আর আমার সাথে তেজ দেখাবে? তোত্তারামি করবে কখনো? মায়া মাথা নাড়িয়ে না বুঝায়। তখন হৃদ মায়া হাত ছেড়ে দিতে দিতে বলল, ভেরি গুড গার্ল। এবার আমাকে সুন্দর করে আদবের সহিত সালাম দেন। এলাকার সিনিয়র বড় ভাইদের সালাম দিয়ে চলতে হয়, জানেন না সেটা? ছাড়া পেয়ে মায়া কাঁদতে কাঁদতে এক হাত কপালে তুলে হালকা তুতলিয়ে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। মায়ার সালাম শেষ হতে না হতেই হৃদের ধমকে ফের চমকে উঠল মায়া। হৃদ ধমকে বলল, এই বেয়াদব মেয়ে। ভাইয়া কি? হ্যাঁ, কোন কালের পাতানোর বোন তুমি আমার? ভাইয়া ডেকে আত্মীয়তা সম্পর্ক বাড়াতে চাও আমার সাথে? আমার বাবার সম্পত্তির ভাগ চায় তোমার, আমার বোন সেজে? সাংঘাতিক চালবাজ মেয়ে তো তুমি। খবরদার ফের যদি আমাকে ভাইয়া ডেকেছ, আমি জগৎবাসীর সবার জন্য ভাইয়া হলেও তোমার নয়। এই আসিফ, তুই বলতো ওকে মায়াকে উদ্দেশ্য করে দেখিয়ে আমার বোনের মতো দেখতে লাগে? হ্যাঁ? আসিফ যেন সার্বক্ষণিক প্রস্তুত থাকে হৃদের ডাকে। তৎক্ষণাৎ অসম্মতি দিয়ে বলল আসিফ, না ভাই, একদমই লাগে না। আপনাদের হাইট, ওয়েট, কালার কোনো কিছুই মিলে না। ওনাকে তো মায়া আমাদের ভাবির মতো লাগে। আসিফের এঙ্গেলের কথা মায়া না বুঝলেও হৃদ ঠিকই বুঝতে পারে। হৃদ আসিফের অতিরিক্ত কথা চোখে শাসায়। আসিফ দমে গিয়ে চুপচাপ জায়গায় ছেড়ে প্রস্থান করে। আরেকটু হলে আবেগে আসিফ সবকিছু ফাঁস করে দিত মায়ার সামনে। আসিফ চলে যাওয়ার দিকে মায়া বোকার মতন তাকিয়ে থাকে। মূলত ওর মাথায় কিছুই ঢোকেনি। মায়া কিভাবে এত ছেলে আসিফের ভাবির মতন দেখতে হতে পারে? আসিফের ভাবি নিশ্চয়ই কোনো বুড়ো মহিলা হবে। তাহলে কি মায়া বুড়ো মহিলাদের মতন দেখতে? মায়ার ফের ধ্যান ভাঙ্গে হৃদের ভয়। হৃদ বলে, শুনো মেয়ে, আমাকে ভাইয়া টাইয়া ডাকা যাবে না। এই শব্দটা তোমার জন্য ব্যান। চাইলে স্যার ডাকতে পারো। জি আচ্ছা, গুড। এবার সুন্দর করে সালাম দাও তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। গুড। এবার চাঁদা দেন। মায়া প্রথমে বুঝল না হৃদের কথার মানে। হুমম, এলাকায় থাকতে গেলে চাঁদা দিতে হয় সিনিয়রদের, জানেন না সেটা? দেন, আমাকে চাঁদা দেন। দেখি কি কি আছে আপনার কাছে, বের করেন সব। মায়া হৃদের কথায় বিপাকে পড়ে গিয়ে আবারও চোখ টলমল হয়ে উঠে পানিতে। হৃদ মায়ার চোখের পানি দেখে বিরক্তি নিয়ে নিজেই মায়ার কাঁধের ব্যাগ টেনে নিজের কাছে নিল। পরপর মায়ার ব্যাগের সবগুলো চেইন খুলে ভিতর থেকে মায়ার টিফিনের বক্সটি হাতে নিল। এক হাতে মায়ার বইয়ের ব্যাগটা ফিরতো দিয়ে টিফিন বক্স খুলে দেখতে পেল গরুর মাংসের পাস্তা রান্না করার। হৃদ দুই আঙ্গুলের সাহায্যে একটু মুখে দিয়েই মায়ার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মায়া মূলত হৃদের দিকেই তাকিয়ে ছিল ড্যাব ড্যাব করে। হৃদ মুখে পাস্তাটা চিবুতে চিবুতে বলল, খুব জাল। আমি এত জাল খেতে পারি না। কাল থেকে কম জাল করে নিয়ে আসবা, মনে থাকবে? কথা বলতে বলতে হৃদ ফের দুই আঙ্গুলের সাহায্যে পাস্তা মুখে তুললে মায়া তৎক্ষণাৎ নিজের ব্যাগ গেটে হৃদের জন্য ছোট চামচ বের করে দিল। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে চামচটা হাতে নিতে নিতে বলল, এই খাবার কে রান্না করেছে তুমি? মায়া নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, হুম মম। হৃদ চামচ দিয়ে পরপর পাস্তা মুখে তুলতে তুলতে বলল, কাল থেকে পিঠা বানিয়ে নিয়ে আসবা। এখন যাও কলেজে। এভাবে হা করে তাকিয়ে থাকার কিছু নেই। এতটুকু খাবার আমারই লাগবে। আউট। টিফিন টাইম চলছে। সময় 1:05। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও
মায়াকে নিয়ে হাতে গোনা 7-8 জন বসা আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েক দিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া শ্রেয়ার খাতা দেখে লিখে। জুইকে দিতে হবে এইগুলো তাই। জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ার উপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনও কলেজের ক্যান্টিনে যেত না। মায়ার না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে। প্রথম কারণ ছিল রিদ মায়ার টিফিন বাক্স রেখে দিয়েছে, এজন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে। শ্রেয়া, নাদিয়া দুজনই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পড়ে না হয় 3 জন একত্রে মায়াকে নোট করে দিবে এমনটাও প্রমিজ করেছিল দুজন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। 2 নাম্বার কারণটা ছিল হৃদের ভয়। মায়ার ধারণা, মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে যতদিন না পছন্দ হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে না যাচ্ছে ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না। লুকিয়ে চুকিয়ে পালিয়ে বেরাবে হৃদ হতে। তারপরও খারাপ হৃদ খানের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল। কারণ টিফিন টাইম শেষ হলেই 5ম ঘন্টা শুরু হয়ে যাবে। তখন আর লেখালেখি সুযোগ থাকবে না, ক্লাস টিচার্স থাকবে। ভাবি, এটা আপনার জন্য ভাই পাঠিয়েছে, নিন। অর্ধ পরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে 10-11 বছরের ছেলে সুমনকে। ছোট সুমন নামক ছেলেটিকে মায়া চিনে। এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খোঁজে এসেছি এখানে। তাই সুমনের ভুল শুধিয়ে বলে, তুমি মনে হয় অন্য কারো খোঁজে এসেছো সুমন, আমি তোমার ভাবি না। আর এই পার্সেলও আমার না। মায়ার কথায় তৎক্ষণাৎ নাহুচ করল সুমন। মায়াকে শুধালো দৃঢ় গলায়। সুমন বলল, না ভাবি, এইটা আপনারই। ভাইয়ের মোবাইলে আপনার ছবি আমি দেখছি। এই স্কুল ড্রেস পরায় আছিলেন ছবিতে। নিন, এবার এইটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু। কে কার ভাবি? সেটাই মায়ার মাথার উপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো? আর কখনোই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল? মায়ার ছবি, তাও অন্য কারো ফোনে আদৌ সম্ভব? মায়া তো ছবিই তোলে না। হাতে গোনা যে কয়েকটা ছবি আছে তাও সেইগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারো ফোনে থাকার কথাই না। মায়ার পরিবার নিশ্চয়ই সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ার ছবি দিতে যাবে না। মায়া এখনো নিশ্চিত যে সুমন অন্য কারো সাথে মায়াকে গুলিয়ে ফেলেছে। এজন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কত বোকা, আহারে, ঠিকঠাক ছবিটা দেখতে পারেনি, এজন্য মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবি ভাবছে। সুমন ছেলেটা আসলেই সহজ সরল। এখন মায়ার দায়িত্বের মধ্যে পড়ে সুমনকে বোঝানো যে সুমন ভুল ভাবছে, মায়াকে তার ভাইয়ের বউ মনে করে। মায়া কারো ভাবি নয়। আর এই পার্সেলের অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়া লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবারের পার্সেলটা ঢেলে সুমনের দিকে দিতে দিতে মায়া বলে, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফিরতো নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্য জনকে ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না। এবার তুমি যাও, আমি লিখব। উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শুধালো সুমন। আরে ভাবি, কি বলেন এইগুলা? ভাইয়ের মতন সাহসী পোলা এই চট্টগ্রাম শহরে 2টা খুঁজে পাবেন না আপনি। ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরা বাংলাদেশ করে, আর আপনি তারে সাহসের কথা কি বলেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই এখন ব্যস্ত। ভাইয়ের আব্বা আইছেন, এজন্য ভাইয়ের লোক খাবারটা আমারে দিয়া পাঠাইছে আপনার জন্য। নিন, রাখেন। আর এসব কথা বলবেন কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না। সোজা ভাইয়ের কাছে নালিশ করব আপনার নামে।
সুমনের হঠাৎ চেতে ওঠা নাহুচ ভঙ্গি দেখে মায়ার মনেও আগ্রহ জাগে নামক মানুষটিরকে তা জানতে। এজন্য মায়া ও সুমনের ভাইয়ের মায়াও প্রশংসা করে বলল, তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি। তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ার কথা ফের শুধালো সুমন। আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইল মায়া। আচ্ছা, তোর ভাইটাকে বলতো শুনি, নাম কি? এই কলেজের সিনিয়র কেউ? মায়ার কথায় সুমন মায়ার দিকে খাবার পার্সেলটা এগিয়ে দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারুম না ভাবি। নিষেধ আছে, ভাইয়ের লোক আমারে বকব। আপনি এইটা রাখেন, আমি গেলাম। আর ভাই আপনারে কইছে এইটা সবটা শেষ করতে। আমি এখন গেলাম। মায়ার বই খাতায় উপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মায়া পিছনে থেকে অধৈর্যে ন্যায় ডাকতে লাগলো সুমনকে। এই শুন, শুন, সুমন এটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না। তুই ভুল জায়গা পার্সেল ডেলিভারি দিছুস বাদর। সুমন শুন। এই সুমন। মুহূর্তের মাঝে সুমন মায়ার ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে গেল। মায়া পিছন ডেকে লাভ হয়নি, বরং মায়ার ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তারা মায়ার হঠাৎ চিৎকারের ডাকে বিরক্তি সহিত মায়ার দিকে তাকাতেই চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেট হাতে নিয়ে কিছুক্ষণ বসে থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেট খুলে বের করলো চিজি পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ি মাছ ভাজা। সাথে ফ্রেশ পানির বোতলও হয়েছে। বিস্মিত মায়ার খাবার দেখেই মতো বদলায়। খাবারগুলোর দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটল ক্যান্টিনে শ্রেয়াদের উদ্দেশ্য। দুই বান্ধবীদের নিয়ে এইগুলা ভাগাভাগি করে খাবে সে। এখানে এমনই অনেক খাবার আছে, এত খাবার মায়ার একা পক্ষে শেষ করা সম্ভব নয়। খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে মনে মনে আরো একবার ভেবে নিল, অন্য খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে তাই এই খাবারের বিল আজ যাওয়ার সময় মসজিদে দান করে দিবে। তাহলে আর মায়ার গুনাহ হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে কোথায় খুঁজবে? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে তাহলে মায়ার কি দোষ? মায়া কি ইচ্ছা করে খাবারগুলো রেখেছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়েই দেওয়া হয়েছে সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? এতে মায়ার পাপ হতে পারে। তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যের কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতেই আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিবের হঠাৎ সাক্ষাৎকারে অস্তিত্বে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্তত বোধ করল সে। মূলত রাকিব কলেজের এদিকটায় বসা ছিল। মায়াকে কলেজ হতে বের হতে দেখে এগিয়ে আসল। মায়ার সাথে কৌশল বিনিময় করল। জুইকে না দেখে জানতে চাইল জুই কোথায়। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশের চাঁদ হাতে পাওয়ার ন্যায় খুশি হয়ে গেল রাকিব। চকচক করার ন্যায় খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দিবে সে। মায়া নাহুচ করল। রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ার কাছে অনুরোধ করাই মায়া রাজি হলো। কিন্তু রাকিবের সঙ্গে এক রিকশা করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিকশা করে যাবে না। কারণ রাস্তা মোড়ে মায়ার কাজ আছে, কিছু নোটপিণ্ড করতে হবে তাই। মায়া ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রাকিব হয়তো মায়ার সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে। কিন্তু মায়ার ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ার সঙ্গে যাবে বলে। শ্রেয়ার পারিবারিক গাড়ি আসতেও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিকশা ধরে যেতে হয়। নাদিয়াও চলে যেতে মায়াকে একা করে। নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পা মেলায় মায়ার সাথে। ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখা যায় রাকিবের কথায়। মায়ার পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি ফুটে মুখে। নিশ্চুপ মায়া অস্তিত্বে পড়ে রাকিবের কথার হু হ্যাঁ উত্তর করছে শুধু। রাস্তার মাঝেই অনাকাঙ্ক্ষিত ভাবে আবার দেখা হয়ে গেল হৃদের সাথে। আর তাতেই মায়া আতঙ্কের ন্যায় রাকিবে বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইল হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়। মূলত রাস্তার ওপাশেই হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশের অনেক মানুষ ভিড়ও রয়েছে। হয়তো ইলেকশনে সেমিনার জন্য এই ভিড়।
মায়া মনে করল হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপিসারে কেটে পড়বে নিজের আড়াল করে। মায়ার এই ধারণাটা ভুল। প্রথম করে হৃদ হঠাৎই শান্ত চোখ ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তায় পাশে মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরো গুটিয়ে নিল রাকিবের পিছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়, আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে, মূলত হৃদ মায়ার কাছে চলে আসে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তির হয় মায়া। তবে বেশ বিরক্ত হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখন কেন এই কলেজের রাস্তা তাকে দেখা যায়। কেন এই লোকের কি বাড়িঘর নেই? নিজের বাড়ির ঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে সেটাই বুঝে না মায়া। সেদিনকার মতন মায়ার সাথে হৃদের আর দেখা হয়নি। মায়া বিকালে যখন কোচিংয়ের গেল তখনও না। তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রাকিবও ওই কোচিংয়ে পড়ায় তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটাও স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে আর না বিকালে, গোটা দিনটাই হৃদের সাথে মায়ার দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুশি হয়েছিল, মনে করেছিল হৃদ আবার ঢাকায় ফিরে গেছে। এখন মায়া শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে। তারপর হৃদের ফিরার আগে আগে মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়ার নিজের কল্পনা জল্পনা বেশ খুশি হলো। কিন্তু মায়ার সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির পরদিন সকাল বেলা যখন মায়া কলেজে যাচ্ছি তখন। মায়া সবে একা রিকশার করে কলেজে যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থ বলে। আকস্মিক ঘটনায় মায়া রিকশা হঠাৎই থেমে মায়া ঝুঁকে পড়তে নিলে রিকশার হুড চেপে নিজেকে বাঁচায় পড়ার থেকে। উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ার আগেই কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ার হাত চেপে ধরল শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বুঝার আগেই তৎক্ষণাৎ টান পড়ে মায়ার হাতে। মায়া ঝুঁকে পড়ে রিকশা থেকে নামে কারো টানাটানিতে। মায়া রিকশা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়াল, আরে হো, আরে হো, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। আগমনকারী লোকটা পিছনের পিঠ নজরে আসলো মায়ার। লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটা হাত হতে নিজেকে ছাড়াতে টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখেই আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার। মায়ার বুঝতে আর বাকি রইল কে মায়াকে এমন ছিনতাইকারীর মতো টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখেই ভয় আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল। তবে হৃদের ভয় কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসল ড্রাইভিং সিটে। আসিফের রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘোরাল বিপরীত রাস্তা ধরে। মায়া হৃদের ভয় সিটিয়ে নিশ্চুপে কাঁদতে লাগলো। তারপরও শব্দ করছে না বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমনই রাগান্বিত অবস্থায় মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে। তারপর বস্তা ভরে কোনো নদী ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন চিন্তায় করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ। নিজের মরার কথা চিন্তা করতেই মায়ার কান্নার বেগ আরো বাড়ে। আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া। এজন্য জুইয়ের জন্যও মায়া লাগছে। মায়া যদি জানতো আজ ওর শেষ দিন তাহলে কখনোই জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো। ব্যাগপত্র গুছিয়ে সিএনজি করে চট্টগ্রাম রেল স্টেশন নামলো আরিফ। পিছন দুই বোন বসা, মায়া আর জুই। সঙ্গে আছে বৃদ্ধ ফুলবানু। আরিফ ভাড়া মিটিয়ে পিছনে আসতে সিএনজি থেকে নেমে দাঁড়ালো দুই বোন। একটু পিছনে দাঁড়িয়ে জায়গায় দিল আরিফকে। নম্রতার সহিত আরিফ নানুমার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে দাঁড়ালো করাল সাইডে। তারপর নিজের বাকি জিনিসপত্র নামানোর জন্য মাথা নুয়ালো সিএনজি ভিতরে। আরিফ যখন একে একে নিজেদের ব্যাগপত্র টানছিল তখনই কোথায় থেকে তিনি চারজন ছেলে এসে হাজির হলো তাদের সম্মুখে। ভদ্রতা দেখিয়ে ফুলবানুকে সালাম জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলো আরিফের। গলার সুর পেয়ে লাগেজ রেখে আরিফ পিছনে ফিরতেই চোখে দৃশ্যমান হলো স্বল্প পরিচিত লোকদের। আরিফ চিনে তাদের। প্রায় দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে রাস্তাঘাটে বা ভার্সিটির ক্যাম্পাসে।
এমনকি মায়ার কোচিং সেন্টারেও যাতায়াত আছে তাদের। তবে ছেলেগুলো বখাটে নয়, ভদ্র মার্জিত পরিবারের ছেলে এরা। রাজনৈতিক করে, কিন্তু ভালো ছেলে কাতারে পড়ে। আরিফ সে এলাকায় থাকে, সেই এলাকারই ছোট ভাই এরা। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? ওয়ালাইকুম সালাম, এই তো বাড়িতে যাচ্ছিলাম আর কি। তা তোমাদের কি খবর? হঠাৎ এখানে কেন তোমরা? সামনের ছেলেটির নাম তপু, মূলত সেই সালাম দিল আরিফকে। তপু নামক ছেলেটি সরল হেসে ভদ্রা দেখিয়ে আরিফের হাত থেকে ব্যাগটা নিতে চেয়ে হাত বাড়িয়ে বলল, এই তো ভাই ঢাকা যাচ্ছিলাম। হৃদ ভাইয়ের পরিবার ঢাকায় আছেন, উনাদের পারিবারিক বিয়ে বলে আমাদেরকেও যেতে দাওয়াত করেছেন। সেখানেই যাব ট্রেনে করে আমরা। তবে যাওয়ার পথে দেখলাম আপনারা এখানে দাঁড়িয়ে, তাই এগিয়ে আসলাম আর কি। দিন ব্যাগগুলা আমাদেরকে দিন আরিফ ভাই, আমরা নিয়ে যাচ্ছি। এই শফিক বাকি ব্যাগগুলা বের কর তো গাড়ি থেকে তোরা। তপু নামক ছেলেটির আদেশে বাকি ছেলেগুলাও তাই করলো। আরিফকে হঠাৎ আগত ছেলেগুলার সঙ্গে বেশ সখ্যতা দেখিয়ে কথা বলতে দেখে কপাল কুঁচকে আসে মায়ার। আরিফ সচরাচর বাহিরের মানুষের কাছ থেকে সাহায্য নেয় না যখন সঙ্গে মায়া বা জুই থাকে। বোনদের সেফটি কথা ভাবে তাই। তাহলে এখন কেন এই অপরিচিত ছেলেগুলা থেকে সাহায্য নিচ্ছে সেটা মাথায় আসছে না মায়ার। আরিফ সবাইকে তাড়া দিয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে হাঁটল। অনলাইনে কাটা টিকিটগুলো মোবাইল দেখিয়ে কাউন্টার থেকে কাগজের টিকিট নিতে হবে বলে। ততক্ষণে জুই ফুলবানু বেগমকে ধরে এগিয়ে গেল স্টেশনের প্ল্যাটফর্মে রাখা চেয়ারগুলোতে বসতে। মায়া তাদের পিছনে, হাতে ছোট খাটো কাপড়ে ব্যাগ, কাঁধের একপাশে ঝুলছে মেয়েলি ছোট ব্যাগ। সেথায় ফোনের শব্দ আসলে বেখেয়ালি। মায়া হাঁটা থামিয়ে ব্যাগ থেকে ফোন নিতে চাইলে বাধা দেয় তপু নামক ছেলেটি। সে আগের ন্যায় ভদ্রতা দেখিয়ে ছোট গলায় মায়াকে শুধিয়ে বলে, ভাবি আগে কোথাও বসেন, তারপর ফোন রিসিভ করবেন। এটা পাবলিক প্লেস, আপনার সমস্যা হবে দাঁড়িয়ে কথা বলতে। তপুর ভদ্র ভাষায় ছোট করে ভাবি ডাকায় বিস্ফোরণের ধার ঘুরিয়ে তাকালো মায়া। মায়ার সাথে সাথে সামনে থেকে জুইও তাকালো ফুলবানু বেগমের হাত ধরে চেয়ারে বসাতে বসাতে। তপুকে ছোট গলায় মায়াকে ভাবি ডাকতে শুনেছে জুই, মূলত এজন্য জুইও চমকিত। কিন্তু ফুলবানু বেগমের সামনে কিছু বলতে নারাজ জুই। বিস্ফোরণের মায়া কিছু বলবে তখনই শফিক নামক ছেলেটি প্ল্যাটফর্মের চেয়ারের পাশে ব্যাগগুলো রাখতে রাখতে মায়াকে বসার জায়গা দেখিয়ে তপু ন্যায় সেই ভদ্রতা দেখিয়ে ছোট গলায় বলল, ভাবি আপনি এই চেয়ারটাতে বসুন, এখানে কোনো ছেলেরা আসবে না, আমরা আছি আশেপাশে, আপনি বসুন প্লিজ। বিস্ফোরণের মায়া হতবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তাদের দিকে। আজকাল প্রায়ই মায়ার সাথে এমন হয়, চেনা নেই, জানা নেই, ইয়াদ। আমরা বড় বড় ছেলে পেলে মায়াকে ভাবি বলে সম্বোধন করে যেখানে সেখানে। এক একজনের আবার কি ভদ্রতা, আহা, দেখলেই মনটা জুড়িয়ে যায় মায়ার। অথচ কে কার বউ সেটাই জানে না মায়া। আজকাল মায়াকে ছোট বড় সবাই ভাবি বলে সম্বোধন করে, যেন মায়া এই জাতির জাতিগত ভাবি হয়। কিন্তু এই জাতির জাতিগত ভাইটাকে আজও মায়ার জানতে পারে না। মায়া তো বিবাহিত, মায়ার একটা হারিয়ে যাওয়া স্বামীও আছে, সে আজও নিখোঁজ। মায়া তাকে খুঁজে পেলে না হয় একটা কথা ছিল, বলতে পারতো না সেও কারো ভাবি হয়। কিন্তু যেখানে মায়ার গোটা স্বামীটাই খোঁজ খবর নেই, সেখানে মায়া এই জাতির ভাবির হয়ে বসে আছে। এখন মায়া যদি কাউকে প্রশ্ন করে এই জাতির ভাইকে নিয়ে, কে সে? কাকে জড়িয়ে মায়াকে এত এত ভাবি ডাকা হয়? কে সে? তাহলে সবাই একটাই উত্তর আসে, আমাদের ভাই, ভাবি। উৎসুক মায়া ফের প্রশ্ন করে, আপনার ভাইটাকে? তাদের উত্তর, আপনার স্বামী, ভাবি। থমথমে খেয়ে মায়া এর বেশি প্রশ্ন কাউকে করতে পারে না, কারণ বাকি প্রশ্ন করার আগেই বাকিরা গায়েব হয়ে যায়। মানে এক কথায় মায়াকে এড়িয়ে চলে যায় মায়ার সম্মুখ থেকে। হতাশায় মায়া আজকাল ডিপ্রেশনে ভুগছে। একদিকে নিখোঁজ স্বামীকে খুঁজে পাচ্ছে না, অন্যদিকে জাতির ভাই নামক নতুন বিপদ সংকেত মায়ার কপালে জুটেছে। এর জন্য শান্তিতে ফ্রেন্ডের সাথে কোচিং এর পরে কোথাও আড্ডাও দিতে পারে না জ্বালায়। মায়া আজকাল রাস্তায় পাশের দাঁড়িয়ে ফুসকাওয়ালা মামার ফুসকা খেতে পারে না। যদি মায়া খাওয়ার জন্য যায়,
তাহলে দেখা যাবে কোথাও থেকে কেউ না কেউ সেখানে চলেই আসবে। একদম অপরিচিত মুখ মায়ার কাছে তারা, অথচ মায়ার সাথে তারা এত নম্রতা ভদ্রতার সহিত বিনয়ী কথা বলবে যেন মায়া খুব বড় ধরনের সম্মানিত ব্যক্তি হয় তাদের। প্রথম দেখায় মায়াকে বাধ্যতামূলক সালাম দিবে, তারপর বিনয়ী সহিত মায়াকে রাস্তায় দাঁড়াতে নিষেধ করে বলবে, ভাবি এই রাস্তাঘাট ভালো না, ভাইয়ের নিষেধ আছে আপনি যাতে রাস্তাঘাটে খোলামেলা চলাফেরা না করেন, তাতে দুষ্টু ছেলেদের উৎপাত বেশি থাকে। আপনি বাসায় চলে যান ভাবি, আমরা আপনার ফুসকা প্যাক করে বাসায় দিয়ে আসব, আপনি বাসায় চলে যান ভাবি। তারপর তারপর সত্যি দেখা যায় মায়ার বাসায় সেদিন সন্ধ্যায় ফুসকার বড় প্যাক দিয়ে যায় কেউ না কেউ দারোয়ান চাচাকে দিয়ে তারা। মায়া যতক্ষণ পর্যন্ত ফুসকাওয়ালা মামা থেকে চলে আসবে ততক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে আর বারবার মায়াকে বিনয়ী করে বলবে, মায়া যাতে বাসায় চলে আসে সেটা নিয়ে। এত বড় বড় দামড়া ছেলেদের ভাবি ভাবি অনুরোধ করাটা দৃষ্টিকঠোর লাগে বলে মায়া বাধ্য হয়ে চলে আসতে হয় সেখান থেকে। আর এই সবকিছুর প্রত্যেক সাক্ষী হচ্ছে জুই। আজকাল মায়ার সাথে সাথে জুইও অতিষ্ঠ এই অচেনা জাতির ভাইকে নিয়ে। তবে এতদিন মায়া এই বিষয়টি নিয়ে ডিপ্রেশনে ভুগলেও আজ মনটা বেশ ফুরফুরে ছিল এই ভেবে যে মায়া আজ বাড়ি চলে গেলে আর আসবে না এই চট্টগ্রামে। তখন এই জাতির ভাইয়েরও বিষয়টা দামাচাপা পড়ে যাবে। কিন্তু হঠাৎ করে এই রেল স্টেশনে যখন মায়াকে অল্প পরিচিত ছেলেগুলো ভাবি বলে সম্বোধন করলো তখনই মায়া তাক লাগলো এই ভেবে যে এই জাতিরগত ভাই নিশ্চয়ই মায়ার বাসার খোঁজ খবর রাখবে। আরিফকে পূর্ব থেকে চিনে এমনটা মনে হচ্ছে মায়ার। এবার মায়ার নিজ বাড়িতে চলে গেলেও যদি জাতির ভাই লোকটা মায়ার জন্য সেখানেও যায় তখন কি হবে? চমকিত মায়ার ধ্যান ভাঙবে ফের তপু নামক ছেলেটির মৃদু ঢেকে। মায়া এক পলক তপু দিকে তাকিয়ে বসল শফিক নামক ছেলেটির দেখানো চেয়ারে। জুই তখনও মায়ার দিকে অবাক করা নজরে চেয়ে। মায়া ভীতিকর দৃষ্টি তুলতে চোখ মিলল দুজনের। মায়ার চোখের ভয়টা যেন মুহূর্তে পড়ে ফেলল জুই। মায়ার সাথে সাথে জুইয়ের মনেও ভয়ের আশঙ্কা দেখা দিলেই ভেবে ছেলেগুলোর মায়াকে ভাবি ডাকা শব্দ যদি কোনো কারণে আরিফ বা ফুলবানু বেগমের কানে যায় তাহলে বিপদে পড়ে যাবে দুজন। জোরসোর বসা মায়ার সাথে সাথে জুইও চুপসে গেল ভয়। মনে মনে আল্লাহ কাছে দোয়া করলো যাতে আরিফ বা ফুলবানুর কানে না যায় ছেলেগুলোর ভাবি ডাকটা। দেখতে দেখতে জুইয়ের দোয়াই কবুল হলো। পুরো ট্রেন জার্নিতে ছেলেগুলোর কেউ মায়াকে আর ভাবি ডাকলো না আরিফ বা ফুলবানু বেগমকে সামনে। তবে পুরো রাস্তায় ছেলেগুলো দায়িত্ব নিয়ে মায়াদের খেয়াল রেখেছে। ট্রেন আশুগঞ্জ থামায় তাড়াহুড়ো 2 মিনিটে সবগুলো লাগেজে নামিয়ে দিল ছেলেগুলো। সবাই একে একে আরিফ থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠতে উঠতে তপু আরিফের চোখের আড়ালে যেতে যেতে মায়াকে বলল, আসি ভাবি, আমরা কিন্তু আমাদের ভাইয়ের হয়ে বিয়েতে থাকবো ভাবি ইনশাআল্লাহ। বিয়ে? কোন বিয়ে? কার বিয়েতে থাকবে বলে গেল? মায়ার বোনের বিয়েতে তো ওদের দাওয়াত করেনি আরিফ। তাহলে কোন ভাইয়ের পক্ষ হতে কার বিয়েতে থাকবে ওরা? উফ, অস্তিত্বে মায়া ফের ডিপ্রেশনে চলে যাচ্ছে। যন্ত্রণায় পারছে না হাত পা ছড়িয়ে স্টেশনে কাঁদতে। যাকে পাওয়ার তার সন্ধান খুঁজে পাচ্ছে না মায়া। অথচ মায়ার জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, থামাথামি নামই নিচ্ছে না। প্রথমে রিদ খান আর এখন অচেনা জাতির ভাই। রিদ খান তো দেশে বাহিরে চলে গেল আজ প্রায় 1 মাস। এই ফাঁকে মায়াও বাড়িতে চলে এসেছে। জীবনে কখনো রিদ খানের সঙ্গে দেখা হবে এটাও নিশ্চিত। রিদ খানকে নিয়ে ঝামেলা মুক্ত। কিন্তু এই জাতির ভাইকে কি করবে মায়া? এই লোকটাকে সুবিধার মনে হচ্ছে না। সব জায়গায় মানুষ লাগিয়ে মায়ার বাড়ি অবধি যদি চলে আসে তখন কি করবে মায়া? মায়ার রাগী বাবা এসব শুনলে নিশ্চয়ই মায়াকে কেটে নদীতে ভাসিয়ে দিবে। ডিপ্রেশনে মায়ার এলোমেলো চিন্তায় হঠাৎই ঠোঁট ভেঙে কান্না আসলো। কি করবে উপায় না পেয়ে ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল সেখানেই। মায়া হঠাৎ কান্নায় ব্যস্ত প্ল্যাটফর্মে মানুষের অনেকের দৃষ্টি কঠোর হলো সে। জুই, আরিফ, ফুলবানু লাগেজে ছেড়ে মায়াকে ধরল। চিন্তিত গলায় তিনজনই মায়াকে শুধালো, কি হয়েছে জানতে চেয়ে। মায়া কিছুই বলল না, শুধু অজানা ভয়ে ফুপাল। চিন্তিত আরিফ মায়ার কাঁধ চেপে নিজের কাছে টানল। বোনের মাথায় আদরে হাত বুলিয়ে সান্ত্বনা দিলে একটা সময় শান্ত হয় মায়া।
তীব্র কোলাহলে গুঞ্জনে সকালের কাঁচা ঘুমটা ছুটে যায় মায়ার। বিরক্তি সূক্ষ্ম ভাঁজ ললাট বটে, আসলে চোখ মেলা তাকাতে চেয়ে পোকল ঝাপটালো মায়া। ঘুমের রেশ পুরপুরি কাটাতে না পেরে চোখ জ্বলে উঠল তখনই। বিরক্তি মায়া উপর হয়ে বালিশের মুখ বুজে দিল। পাশেই হয়তো জুই ঘুমের আছে ভাবল মায়া। তাই হাতরে জুইয়ের পাশটা চেক করতেই খালি জায়গায় পেয়ে মুখ তুলে তখনই চাইল পিটপিট করে। আশ্চর্য, জুই বিছানাতে নেই। তার মানে জুইও উঠে গেছে এতক্ষণে। শুধু কি মাই এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছিল? এমনটা তো হওয়ার কথা না। মায়া বাড়িতে আসলে সবার আগে মায়ার রাগী বাবা ডেকে ঘুম থেকে তুলে সবাইকে নামার জন্য। অথচ আজ কেউ ডাকলো না মায়াকে। ঘুমানোর জন্য মায়াকে এত বেলা অবধি ছেড়ে দিল। মায়া মন সন্তুষ্টি হলো না। বাহিরে গুঞ্জনে মনে হচ্ছে বাসায় ঝামেলা চলছে বর্ষর। কি নিয়ে সবার এত কথা কাটাকাটি হচ্ছে তাও বুঝতে পারছে না মায়ার। বিরক্তি মায়া বিছানা উঠে বসল। রাতে চট্টগ্রাম থেকে বাসায় ফিরতে রাত প্রায় 9টার নাগাদ হয়ে গিয়েছিল। তারপর গোসল করে খাওয়া দাওয়া করে সবার সাথে একটু কথা বলে ঘুমাতে ঘুমাতে রাত 12টার ঊর্ধ্বে চলে যায়। মায়ার রুমে জুই আর ফুলবানু বেগম ঘুমিয়েছিল রাতে। ক্লান্তিময় ঘুমটা এখনো পুরা হয়নি মায়ার। আরো একটু ঘুমাতে পারলে হয়তো ভালো হতো। কিন্তু যেহেতু বাসার সবাই উঠে গেছে তাহলে নিশ্চয়ই অনেক বেলা হয়ে গেছে। মায়াকে বিছানা ছাড়ার দরকার। বিছানায় ঝিম ধরে বসে থাকা মায়া হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে মোবাইলটা নিল সময় দেখতে। মোবাইলের সাইড বাটন চেপে স্ক্রিনে আলো জ্বালাতে মায়ার চোখ কপালে উঠল ভোর 4:04 সময় দেখে। মায়া ভাবল ফোনের টাইম ঠিক নেই হয়তো। তাই ঘাড় ঘুরিয়ে জানালা ধরে বাহিরের পরিবেশটা দেখতে চাইল, কিন্তু মোটা পর্দার আড়ালে নজরটা বাহির অবধি যাওয়া সম্ভব হলো না। বিরক্তি মায়া গায়ে ওড়না চাপিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। বাহিরে ঘর থেকে ভেসে আসার গুঞ্জনের শব্দ ধরে সেদিকে হাঁটল। পা থামল পরিবারের চিন্তিত চেহারা আর বড় বোনের হিচকি তুলা কান্দন মুখটা দেখে। চোখে ঘুম পলক ঝাপটাতে গায়েব হলো মায়ার। বসার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে দেখল জুই আর নিজের মা চাচাকে বড় বোন মুখটাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে। হয়তো সান্ত্বনা দেওয়ার চেষ্টা, কিন্তু নিয়ে সান্ত্বনা দিচ্ছে মুখটাকে তাও বুঝল না মায়া। পরিবারের প্রত্যেকের চেহারায় আমাবর্ষার ঘোর অন্ধকার লেপ্টে। থমথমে পরিবেশে বাবা চাচা দুজনই সোফায় বসে মন্ত হয়ে। বিষণ্ণতা প্রত্যেকের চেহারায় দৃশ্যমান। পরিবারের হঠাৎ কি হয়েছে তার কিছুই জানে না মায়া। কাউকে প্রশ্ন করবে সেই সাহসটাও পাচ্ছে না এক একজনের চিন্তিত মুখটা দেখে। জোরসর মায়া শুধু দরজা আড়ালে দাঁড়িয়ে থাকলো অসহায় মুখ করে। তখনই আরিফকে দেখল সকলের চিন্তার অবসান ঘটিয়ে বাসার ঘরে ফিরতে বাহির থেকে। আরিফ বসার ঘরে পা রাখতেই চিন্তিতে মুখ খুলল মায়ামা রেহেনা বেগম। উনারা চলে গেছে আরিফ? সোফায় বসতে বসতে শান্ত গলায় উত্তর করল আরিফ। হুম মম। অধৈর্যের ন্যায় ফের শুধালো রেহেনা বেগম আরিফকে। আর কিছু বলেছিল উনারা? কোনো আবদার? হুম। আর কিছু বলেনি মা। উনাদের আগের কথাই রইল। তবে ফাহাদের নানা নানুমাকে আমি আগে থেকেই চিনি। চট্টগ্রামে উনাদের বাসায় আমি গিয়েছিলাম বেশ কয়েকবার। বেশ ভালো মানুষ উনারা। ফাহাদ আর মুক্তার আনুষ্ঠানিকভাবে বিয়ের ডেটটা হঠাৎ পিছিয়ে যাওয়াতে বারবার দুঃখ প্রকাশ করছিল। বেশ অনুতপ্ত উনারা মা। আর এজন্য মূলত ফাহাদকে নিয়ে এই মধ্যরাতে আমাদের বাসায় ছুটে আসেন উনারা ক্ষমা চাইতে। আরিফের কথা শেষ হওয়ার মাঝে তপ্ত গলা স্ফোরণ কাটে জুইয়ের বাবা জামাল সাহেব। তিনি খানিকটা রাগ দেখিয়ে বলল, উনাদের দুঃখ প্রকাশ দিয়ে আমরা কি করব? একবারে জায়গায় দুইবার বিয়েটা পিছানো হচ্ছে, তাও উনাদের জন্য। আমরা কি সমাজ নিয়ে চলি না? সমাজের মানুষকে কি জবাব দিব? দুইবার করে বিয়ের কার্ড চাপানো হয়েছে, সমাজের মানুষকে, আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন আবার সবার বাসায় গিয়ে বলি যে আপনারা কেউ আমাদের বিয়েতে আসবেন না। আমাদের মেয়ের বিয়ে আবারও পিছানো হয়েছে, দাওয়াত ক্যান্সেল। এসব গিয়ে বললে মানসম্মত থাকবে আমাদের? সমাজের মানুষের কাছে আমরা হাসির পাত্র হয়ে উঠব। উনাদের যদি এতই সমস্যা থাকে তাহলে না করার উনাদের ছেলেকে বিয়ে। আমরা কি উনাদের পায়ে পড়ে আছি মেয়ে বিয়ে দেওয়ার জন্য? দিব না এমন বাড়িতে মেয়ে বিয়ে। আমরা আমাদের মেয়ের জন্য এর থেকে ভালো ছেলের কাছে বিয়ে দিব।
তুই ফোন করে উনাদের না করে দেয়। আমরা মেয়ে বিয়ে দিব না। বড় ভাই আপনি কিছু বলছেন না কেন? চাচার কথায় ডুকরে কেঁদে উঠল মুক্তা। জামাল সাহেব তখনও রেগে। জুই মুক্তাকে জড়িয়ে ধরে অসহায় মুখ করে তাকিয়ে বাবার দিকে। শফিকুল ইসলাম চিন্তিত মুখে বসে। পরিস্থিতি ফ্যাসাদে তিনি। একদিকে মেয়ে, অন্যদিকে সমাজ। তাছাড়া ভাইয়ের কথাও ফেলের নয়। বিয়ের কার্ড দিয়ে দ্বিতীয়বারের মতন সমাজের মানুষ ও আত্মীয় স্বজনদের দাওয়াত করা হয়েছে। এখন যদি সবাইকে নিষেধ করা হয় তাহলে অবশ্য মানুষ হাসাহাসি করবে উনাদের মেয়ের ভাগ্য নিয়ে। পরিস্থিতিতে জটিলতা বুঝেতেই চমকে উঠে মায়া। বুঝতে পারে বোনের বিয়েটা আবারও পিছিয়ে গেছে, কিন্তু কেন তা এখনো জানতে পারেনি মায়া। হয়তো ফাহাদের সঙ্গে তার পরিবারের লোকও এসেছিল মায়াদের বাসায়। খুব সম্ভবত ফাহাদের বৃদ্ধ নানা নানি এসেছিল। আরিফের কথায় তো তাই বুঝলো মায়া। সারা রাত না ঘুমিয়ে হয়তো এই মিটিং করেছিল সবাই কিভাবে কি করবে। মায়া ঘুম থেকে লেট উঠায় ফাহাদের পরিবারের সঙ্গে দেখা হয়নি। কিন্তু মুক্তা বিয়েটা আবারও কেন পিছানো হয়েছে সেটাই বুঝতে পারছে না মায়া। অসহায় আর কৌতূহল মায়া দ্বিধা কাটালো আরিফ। ছোট বোন মুক্তাকে এক পলক দেখল। পরিস্থিতির চাপে পড়ে সেই তখন থেকে নীরবে কেঁদে যাচ্ছে মেয়েটা। না নিজের পরিবারকে কিছু বলতে পারছে আর না ফাহাদকে দোষ দিতে পারছে। সব দোষ মুক্তা নিজের ভাগ্য দিল। আজ ভাগ্যের জোরে এই অবস্থানে দাঁড়িয়ে মুক্তা। মুক্তা টেনশন বাড়িয়ে দিয়ে বাবা সম্মতি জানালো ছোট চাচার কথায়। তিনি বললেন, জামালের কথাটা ফেলে নয় আরিফ। একবারে জায়গায় দুইবার করে বিয়েটা পিছানোতে সমাজের মানুষ হাসাহাসি করবে আমাদের মেয়ের উপর। পরিস্থিতি যাই হোক, এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। আমরা আমাদের মেয়েকে হাসির পাত্র বানাতে চাই না সমাজের সামনে। বিয়ের কার্ডে চাপানো তারিখেই বিয়ে হবে মুক্তার, তবে অন্য কারো সাথে। আমরা মেয়ে বিয়ে দিব না। তুমি ফাহাদের পরিবারকে এই কথাটা জানিয়ে দাও আরিফ। বাবার গম্ভীর মুখের কথায় আতঙ্কে হয়ে উপস্থিত সদস্যরা। মায়া ভীতু দৃষ্টিতে বোনের দিকে চেয়ে অপরাধী নেয়। মুক্তার কান্না বেগারও বাড়ে। এবার ফুপানো থেকে মৃদু শব্দ কানে বাজছে সবার। আরিফ পরিস্থিতির জটিলতা বুঝে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করল। বাবা চাচাকে উদ্দেশ্য করে বলল, সমাজের কথা চিন্তা করার দরকার নেই কাকা। আপনি ভালো করলে ও সমাজ আপনার পিছনে কথা বলবে, খারাপ করলেও বলবে। আমাদের আপাতত নিজের পরিবারের কথা ভাবা উচিত। তাছাড়া ফাহাদ পরিবার অন্যায় কোনো আবদার করেনি চাচা। আল্লাহ না করুক আজকে যদি আমার পরিবারের কেউ ফাহাদের বাবার পরিস্থিতিতে থাকতো মৃত্যু লড়াইয়ে, তাহলে আমি ছেলে হয়ে কখনোই আমার বোনকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। আগে আমার পরিবারের সদস্যকে সুস্থ করে তুলতাম, তারপর বিয়ে দিতাম। আচ্ছা আপনিই বলুন, আজকে যদি আমার আব্বা অসুস্থ হতো তাহলে আপনি আমার বিয়ের কথা চিন্তা করতেন কাকা? করতেন না নিশ্চয়ই। ঠিক তেমনি ফাহাদের পরিবারের হঠাৎ অ্যাক্সিডেন্ট, ফাহাদের মা সুস্থ হলেও আঙ্কেল এখনো অসুস্থ। আমি নিজে দেখেছি আঙ্কেলের অসুস্থতা কতটা। তাছাড়া উনারা বিয়েটা ভাঙতে চাচ্ছে না। শুধু বলেছে আজকের মধ্যে ঘরোয়া ভাবে দুই পরিবারের সম্মতিতে মুক্তা ফাহাদের বিয়ে দিয়ে রাখতে। কারণ পরশু আঙ্কেলকে নিয়ে ফাহাদ ও তার পরিবার সিঙ্গাপুর যাবে আঙ্কেলের ভালো চিকিৎসার জন্য। সুস্থ হয়ে আঙ্কেল সিঙ্গাপুর থেকে ফিরলে তারপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে, ব্যাস এতটুকু আবদার তাদের। আর এখানে আমি খারাপ কিছু দেখছি না কাকা। আমরা সবাই জানি অ্যাক্সিডেন্টে আঙ্কেলের বুক পাঁজরের 4টে হাড় ভেঙে গেছে। সেইগুলা রিং বসাতে হবে। এতদিন বাংলাদেশের ডাক্তারের চিকিৎসা নিয়েছিল হয়তো ভালো হয়ে যাবে ভেবে। কিন্তু হঠাৎ আঙ্কেলের অবস্থা খারাপ হওয়ায় সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে ইমার্জেন্সিতে। এমনত অবস্থায় কারো পক্ষেই আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা সম্ভব নয়। সেজন্য বিয়ের ডেট পিছানো অনুরোধ করেছেন খান পরিবার সদস্যরা এই মধ্যরাতে নিজে আমাদের বাসায় ছুটে এসে। এতে খারাপ কিছুই নেই কাকা। জন্ম মৃত্যু আল্লাহ হাতে। আঙ্কেল বাহিরে যাওয়ার পূর্বে ছেলের বউকে দেখে যেতে চান বলে এখন আপাতত ঘরোয়ালো ভাবে বিয়েটা দিতে অনুরোধ জানিয়েছেন তিনি। আমার সাথে ফোনেও কথা হয়েছে আঙ্কেলের। আমি বিয়েতে সম্মতি দিয়েছি, দায়িত্ব নিয়েছি। এখন যদি আপনারা কোনো কারণে বিয়েটা ভাঙতে চান তাহলে আমি মুক্তার বড় ভাই হয়ে বলছি, বাবা কাকা কাউকেই মানব না।
আমি নিজে দাঁড়িয়ে বোনকে বিয়ে দিব ফাহাদের সঙ্গে, তাও আজ রাতে। দায়িত্ব যখন নিয়েছি আজকের মধ্যেই সব আয়োজনের ব্যবস্থা করব আমি। এরপরও যদি আপনাদের কারো আপত্তি থাকে তাহলে আমাকে বলুন, আমি মুক্তাকে নিয়ে বের হয়ে যাব বাসায় থেকে, তারপরও এই বিয়েটা বন্ধ হচ্ছে না। কারণ মানুষের বিবেক তার সর্বোচ্চ আদালত, আর আমার বিবেক আমাকে এত বড় অন্যায় করতে সমর্থন করছে না। বাকিটা আপনাদের হাতে। আমি আয়োজন করতে বের হলাম। কথাগুলো বলেই পরপর দাঁড়িয়ে যায় আরিফ। উজ্জ্বল চোখে সবাই আরিফের দিকে তাকিয়ে। বড় ভাই বাবার ছায়া হয়, সেটাই যেন প্রকাশ করলো আরিফ। চলে যেতে গিয়ে আরিফ কান্দনরত মুক্তার সম্মুখে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস গোপন করে আশ্বস্তের হাত বুলিয়ে দিল বোনের মাথায়। ইশারায় মুক্তাকে বুঝার আরিফ আছে ওর পাশে, কিছু হবে না মুক্তার। আরিফ বাহিরের দিকে হাঁটল। হাতে অনেক কাজ, আপাতত বাজার করতে হবে বিয়ের জন্য। রাতে মুক্তার বিয়ে, দুই পরিবারের সদস্য উপস্থিত থাকবে বাড়িতে। বরযাত্রী খাবারের আয়োজনের লিস্ট বড়। আরিফ যেতে যেতে গলা ছেড়ে ডাকলো মায়া আর জুইকে। এই ঋতু, জুই নিয়ে আয় তো ভাইয়ের সাথে, কাজ আছে। ব্যাস, আরিফের এক ডাকি যথেষ্ট ছিল মায়া আর জুইয়ের জন্য। হনু হয়ে ছুটে তক্ষুনি আরিফের পিছন পিছন। পরিবারের বড়রা কে বা কারা কি বলবে তার অপেক্ষা করল না কেউ। আরিফ ডেকেছে ব্যাস, তাতেই হলো। এক দৌড়ে দরজার আড়াল হতে উতলাসে ছুটে গেল মায়া আরিফের পিছন পিছন। পরিবারের বাকি মহিলা সদস্যদের মাঝেও আনন্দে উজ্জ্বল চেহারা দেখা গেল। রেহেনা বেগম তক্ষুনি নিজের ছোট যা রেনু বেগমকে তাড়া দিতে দিতে বলল, এই রেনু আয় তো, রান্না ঘরে আয়, কত কাজ বাকি। হঠাৎ বিয়ে আয়োজন করা কি চারটে খানিকটা কথা নাকি? এই মুক্তা যা তো, তোর নানুমাকে নিয়ে ঘরে যা তুই। আর শুন, তোর ফুপিদের ফোন লাগিয়ে বল সকাল 7টার ভিতরের যেন সবাই এই বাড়িতে থাকে। এই রেনু যা তোর ভাই ভাবিদেরও দাওয়াত করে আয় তাড়াতাড়ি। বলবি সকাল 10টার ভিতরে যেন সবাই এই বাড়িতে থাকে। যা যা, সবাই গিয়ে যার যার কাজ কর, আমি নাস্তা রেডি করছি। রেহেনা বেগমের সবাইকে তাড়া দিয়ে ছুটল রান্নাঘরে উদ্দেশ্যে। আজ উনার কত কাজ। বড় মেয়ের বিয়ে বলে কথা, শ্বাস ফেলার সময় কই উনার? রেহেনা বেগমের কথায় তৎক্ষণাৎ ছুটল রেনু বেগম। স্বামী যে গোমরা মুখে বসে আছে তার খবর নেওয়ার সময় কই উনার? বাড়ির বড় মেয়ের বিয়ে, হাতে হাতে কত কাজ বাকি। তাছাড়া বড় ভাবি বলেছে আগে রেনু বেগমের ভাই ভাবিদের দাওয়াত করতে। তাই তিনি আগে নিজের ভাই ভাবিদের দাওয়াত করবে, তারপর বড় যাকে রান্না কাজে সাহায্য করবে। কে মন খারাপ করে বসে থাকলো তা আপাতত উনার দেখার দরকার নেই। দেখতে গেলেই ঝামেলা হবে। তাছাড়া আরিফের কথা একটাও মিছে নয়, অস্বীকার করা দায়। থাকুক দুই ভাই নিজের রাগ নিয়ে বসে, তিনি তো বাড়ির বড় ছেলের কথাই শুনবে। হোক। বাড়ির গৃহকর্মীদের তাড়াহুড়ো দেখে দুই ভাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। দুজনকে যে কেউ পাত্তা দেয়নি বেশ বুঝল। তবে যদি আরো রাগ নিয়ে বসে থাকে তাহলে সারাদিনও যে কেউ তাদের রাগ ভাঙাতে আসবে না সেটাও বুঝল দুই ভাই। এজন্য বিনা বাক্য বয়ে চুপচাপ উঠে দাঁড়ালো দুজন। নিজেদের রাগ ছেড়ে একে একে ফোন করলো নিকটতম আত্মীয়দের, যাদের দাওয়াত না করলেই নয়। যদিও বিয়েটা ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু মায়ার পরিবারের নিকটতম আত্মীয় স্বজনরা মিলে ভরপুর হয়ে আছে সমগ্র বাড়ি। কমপক্ষে 50-এর ঊর্ধ্বে শুধু মায়াদের নিকটতম আত্মীয় স্বজনরাই হলো। বাকি 20 থেকে 25 জনের মতন হবে ফাহাদের পরিবার থেকে আসা বরযাত্রী। বিকাল পেরিয়ে সন্ধ্যা নাগাদ বিয়ের আয়োজন। বউ সঙ্গে করে নিয়ে যাবে। 2 দিন পর আবার মুক্তাকে নিয়ে আসবে সবাই। মুক্তা শ্বশুরকে সিঙ্গাপুরে বিদায় জানিয়ে ফাহাদও যাবে বাবা মার সাথে। শুধু ফাহাদের ছোট বোন থাকবে বাংলাদেশে নানা বাড়িতে খান পরিবারের সঙ্গে। বিয়ে বাড়িতে মেহমানে গিজগিজ করছে পরিবেশ। মায়া এতক্ষণ দিব্যি টুইটি করে বেরিয়ে সারা বাড়িতে। বোনের বিয়ে বলে কথা, পা দুটো মাটিতে পড়ছে না চঞ্চলতায়। সুন্দর দেখতে একটা চুড়িদার জামাও পরেছে। হুট করে বিয়ে ঠিক হওয়ার মায়ার শপিং করাও হয়নি। সকালে জুই আর মায়া আরিফের সঙ্গে বেরিয়েছিল না, তখনই আরিফ এই সুন্দর দেখতে জামাটা কিনে দিয়েছে মায়াকে। সেইম দেখতে একটা জামা জুই পরে আছে আজ।
মূলত আরিফ দুজনকে একরকম দেখতে দুটো জামা কিনে দিয়েছিল সকালে। সেই জামা পরেই সারা বাড়িতে টইটি করছে মায়ার। আবার ব্যস্ততা দেখিয়ে মেহমানদারিও করছে মাঝে মধ্যে শরবত এগিয়ে দিয়ে। মায়া উৎফুল্লতা শুধু বরযাত্রী আসার আগ মুহূর্ত পর্যন্ত দেখা গেল। ফাহাদের সঙ্গে মায়ার আগে কখনো দেখা হয়নি। মুক্তা বিয়ে ঠিক হওয়ার পর ছবিতে মায়া বেশ কয়েকবার দেখেছিল। সরাসরি আজই প্রথম শালী দুলাভাইয়ের পরিচয়। কিন্তু সেই পরিচয় বিস্ফোরণ ঘটল হৃদের দাদা দাদির উপস্থিতি দেখে। দিন দুনিয়া ভুলে সর্বনাশ ঘটিত দৃষ্টি ফেলে তবদা খেয়ে চেয়ে থাকল শুধু আরাফ খানের দিকে মায়া। আরাফ খান তখনও বরে পিছনে মানে ফাহাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলায় ব্যস্ত। মূলত শালীবৃন্দ দুলাভাইকে স্বাগত জানাতে এসেছিল বাড়ির মূল গেইটের ফটকে। যেহেতু আনুষ্ঠানিক বিয়ে আয়োজন ছিল না তাই গেইট ধরার মাধ্যমও ছিল না। কিন্তু মায়া আরাফ খানকে দেখেই তবদা খেয়ে যায়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যখন শুনল ফাহাদের নানা ভাই হয় আরাফ খান। মায়ার মোটের চিনতে ভুল হলো না আরাফ খানকে। এই নিয়ে দুবার দেখা হয়েছে মায়ার সাথে আরাফ খানের। প্রথম দিন কলেজে, দ্বিতীয় দিন উনাদের বাড়ির মেজবানের দাওয়াতে গিয়েছিল মায়া। তখন মায়ার সর্বনাশ হলো তখন যখন মায়ার ছোট মাথায় আসলো হৃদ খানের ফুফাতো ভাই হয় ফাহাদ। এর মানে হৃদের খান মায়ার আত্মীয় হয়ে গেল। সম্পর্কে পাতানো বিআইন ছি, আর কোনো সম্পর্ক খুঁজে পেল না। সোজা বিয়েই এই পান্তা মুখের হৃদ খানকেই হতে হলো। মায়ার জীবনটাই বেদনার। ফাহাদের মামাতো ভাই যেহেতু হৃদ খান, এর মানে হৃদ খান অবশ্যই এই বিয়েতেও আসবেন। নতুন আত্মীয় বলে কথা, আসবে তো অবশ্যই। মায়ারও মুখোমুখি হবে আবার। উৎফুল্লর মায়া মুখটা তৎক্ষণাৎ হৃদের ভয়ে চুপসে গেল। জোরসোর অবস্থায় দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টি ঘুরাল আশেপাশে। না, হৃদকে মায়ার চোখে কোথাও পড়েনি। মনে হয় বিয়েতে আসেনি। মায়া শান্ত হতে হতে চমকে উঠল স্টেশনে দেখা হওয়া সেই 4টে ছেলেকে দেখে। এই ছেলেগুলোই তো কাল মায়াকে ভাবি ভাবি ডাকছিল না স্টেশনে। আজ মায়ার বোনের বিয়েতে চলে আসলো কি করে? কার সাথে এসেছে এরা? নিশ্চয়ই ফাহাদ ভাইয়ের পরিবারের সঙ্গে এসেছে। আচ্ছা, এর মানে কি এই ছেলেগুলো ফাহাদ দুলাভাইয়ের চেনা মানুষ হয়? তার মানে সব সর্বনাশ মায়ার কাঁধে নাচছে। আল্লাহ, এই অচেনা জাতির ভাই যদি ফাহাদের পরিচিত কেউ হয় তাহলে নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে মায়ার বোনের সঙ্গে যে ফাহাদের বিয়ে হচ্ছে সেটা। এবার আরো সহজে মায়ার অবধি পৌঁছে যাবে বিনা বাধায়। একদিকে হৃদ খান তো অন্যদিকে এই অচেনা জাতির ভাই লোকটা দাঁড়িয়ে। কোন দিকে পালাবে মায়া? পালাবার পথ তো সবই বন্ধ। অসহায় মায়া তক্ষুনি বুক ফেটে কান্না আসলো। এত ঝামেলা মাঝে ভেবেছিল এবার বুঝি মায়া নিস্তার পাবে সবকিছু হতে। কিন্তু তার কিছুই হলো না। উল্টো সব ঝামেলাকে আত্মীয় বানিয়ে বসে আছে সে। অসহায় মায়া সহ্য করতে না পেরে কেঁদে ফেলল। চোখে পানি, নাকে পানি যখন এক হচ্ছিল কাঁদতে কাঁদতে তখনই কানে আসলো হৃদ খান এখনো দেশে ফিরেনি। কবে ফিরবে কেউ জানে না। আর এই সংবাদটা স্বয়ং আরাফ খান দিল আরিফকে। মূলত আরিফ জানতে চেয়েছিল হৃদ কোথায়, বিয়েতে কেন নেই সে। উত্তরে আরাফ খান এটাই বলল। কষ্ট জর্জরিত মায়া অসহায়ত্ব কমে আসলো হৃদ দেশে নেই বলে। মায়া ভাবল হৃদ হয়তো এখনো জানে না মায়ার সাথে তার নতুন আত্মীয়তার সম্পর্ক হয়েছে সেটা। জানলে হয়তো মায়াকে অপমান করবে এই নিয়েও। মায়াও কম যায় না, আর একবার অপমান করে দেখুক না মায়াকে। মায়া সোজা গিয়ে নিজের স্বামী কাছে বিচার দিবে হোক। আচ্ছা, ভালো কথা, মায়ার স্বামীর খোঁজটাই তো নেওয়া হয়নি। সুমনের সাথে মায়ার কথা হয়েছিল সকালে। সুমন বলেছে বাবা হাফেজ সাহেবের সঙ্গে কথা বলে মায়ার স্বামীর নাম ঠিকানা জোগাড় করে দিবে আজ রাতে মধ্যে। সেই থেকে মায়া ফোনটা হাতে হাতে নিয়ে ঘুরছে এত ব্যস্ততা মাঝেও। যদি সুমন ফোন দেয় সেই আশায়। মায়ার নিখোঁজ স্বামী খুঁজে পাওয়া নিয়ে প্রশ্ন এবার যায় কিছু হোক না কেন। মায়া হাফেজ সাহেব থেকে নিজের নিখোঁজ স্বামীর ঠিকানা নিবেই নিবে। হাফেজ সাহেব লোকটা কেমন ইচ্ছাকৃত ভাবে মায়াকে ওর স্বামী খোঁজ দিতে চাইছে না। মায়ার ফোন ধরে না। রাতে সুমন ফোন করুক। সঠিক তথ্য দিতে না পারলে দরকার পড়লে কালই একবার নরসিংদী চলে যাবে মায়া। তারপর এবার হারিয়ে যাওয়া স্বামীর ঠিকানা চাইই চাই। অন্তত ওই গম্ভীর মুখর পাষাণ হৃদ খানকে টক্কর দেওয়া জন্য হলেও মায়ার গুন্ডা স্বামীকে চায় হোক। সুন্দরভাবেই বিয়েটা সম্পন্ন হয় ফাহাদ আর মুক্তার।
বড় বোনের বিদায় বেলা মা চাচিদের সে কি কান্না। মায়াও একটু করে কাঁদতে চেয়েছিল, কিন্তু তা করার আর সুযোগ পেলে কোথায়। মুক্তার সাথে বরযাত্রীদের সঙ্গে মায়া আর জুঁইকেও যেতে বলল মায়ার গম্ভীর বাবা। মায়া অবশ্য প্রথমে যেতে চায়নি, এজন্য ভাইয়ের পিছন পিছন ঘুরঘুর করছে কতক্ষণ। কিন্তু লাভ হয়নি জুঁইয়ের জন্য। জুঁইয়ের এক কথা, মায়া না গেলে সেও যাবে না কোথাও। অসহায় মায়া রাগে দুঃখে জুঁইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিল। বাবা চাচাদের আদেশে সুন্দর করে গিয়ে গাড়িতে উঠে বসল মুক্তার পাশে। যেহেতু বউ 2 দিন থাকবে শ্বশুর বাড়িতে, সেহেতু মায়া আর জুঁইকেও 2 দিন থাকতে হবে মুক্তার সাথে। কথা তো তাই হলো, মায়াও তাই জানে। কিন্তু মায়া মুক্তার সঙ্গে না যাওয়ার প্রধান কারণ ছিল মায়া কাল নরসিংদী যেতে চেয়েছিল সুমনদের বাড়ি, যেটা জুঁইয়ের জন্য সফল হয়নি। তাছাড়া আর কোনো সমস্যা ছিল না মায়ার। কারণ রিদ খান তো আর দেশে নেই, তাহলে মায়ার সাথেও মুখোমুখি হওয়ার প্রশ্ন আসে না। গাড়ির মুক্তা পাশাপাশি বসতে বসতে মায়া ভাবল বোনের শ্বশুর বাড়ি থেকে ফিরে নরসিংদী যাবে সে। আপাতত এই 2 দিন এভাবেই যাক। মায়া গাড়িতে বসতেই জুঁইও তক্ষুনি মায়ার শরীরের সঙ্গে চেপে বসল গাড়িতে। মায়া রাগী চোখ দেখাতেই দুষ্টু হাসল জুঁই। মায়া শরীরের সঙ্গে চেপে বসতে বসতে বলল, জানিস ঋতু, আমি না রাতে একটা দুঃস্বপ্ন দেখাছিলাম। যে সকালে উঠে দেখি রিদ খান আমাদের নতুন বিয়াই রূপে হাজির, 2 হাতে পুটলি নিয়ে। জানিস পুটলিতে কি ছিল? তোর জন্য চানাচুর, আর আমার জন্য রসমালাই। আচ্ছা বলতো বিয়াইন, তো আমরা দুজনই রিদ খানের একই হয়, তারপরও তোর বেলায় এত বড় কিপটামি কেমনে করতে পারলো বুঝাতো তুই আমারে। জুঁইয়ের খুঁচানো কথায় মায়া গাল ফুলিয়ে বসে মনে মনে শপথ করে ফেলেছে এমন বেয়াদব বোনের সাথে আর জীবনেও কথা বলবে না। জুঁই যে ইচ্ছা করেই মায়ার মজা নিচ্ছে রিদ খানকে জড়িয়ে, সেটা বেশ বুঝতে পারছে মায়া। নয়তো এমন হালাল স্বপ্ন কেউ দেখ চলবে।